দর্শক মণ্ডলী, আজ বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের সাথে বাংলাদেশেও এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপিত হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রায়হান কাউসার, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। আরও আছেন জনাব মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের আলোচনায় মাননীয় সচিব মহোদয়ের কাছেই শুরু করি। বাংলাদেশ তো জলবায়ু পরিবর্তনের অভিঘাতে নানাভাবে প্রভাবিত হয়েছে। আমাদের জাতীয় জীবনে এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো পড়ছে, সেই চ্যালেঞ্জকে বিবেচনায় নিয়ে আমাদের সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। আপনি যদি আমাদেরকে এই বাস্তবতাকে সামনে নিয়ে উন্নয়ন কৌশলে কোন দিকগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে সেটি আমাদের বলেন। জি, ধন্যবাদ আপনাদের সকলকে। আপনার যে সূত্রটা আপনি তুলে ধরেছেন তার আগে আমি একটু বলে নিতে চাই যে বৈশ্বিক পরিস্থিতিটা কেমন, আমরা কোথায় আছি। আপনারা জানেন যে ক্লাইমেট রিস্ক যে একটা তালিকা করা হয়, 2026 সালে একটা তালিকা করা হয়েছে। সেখানে টপ 20-র মধ্যে বাংলাদেশ হলো 13। তো টপ 20 যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যা হলো আমাদের বিশ্বের জনসংখ্যার 60%-এরও বেশি। তো এদিক থেকে চিন্তা করলে কিন্তু আমরা বাংলাদেশ অত্যন্ত নাজুক অবস্থানে আছি। কিন্তু মজার বিষয় হলো কি, যে এই যে গ্রিন হাউস গ্যাস ইমিশন কিংবা কার্বন ইমিশন বলেন, এই কার্বন ইমিশনে বাংলাদেশের অবদান মাত্র 0.48%। অর্থাৎ আমরা ইমিশন করছি কম, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। অর্থাৎ লঘু পাপে আমরা গুরুদণ্ড পাচ্ছি। আপনারা জানেন যে এই বিশেষ করে কার্বন ইমিশনের কারণে, কার্বন ইমিশন বা অন্য যে গ্রিন হাউস গ্যাস আছে, যে বিশেষ করে মিথেন, এইসব ইমিশনের কারণে তো গ্লোবাল ওয়ার্মিং সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে পানির আয়তনে বাড়ছে, গ্লেসার বা পর্বতের উপরে যে গ্লেসার্স আছে, বরফ আছে, সেগুলি গলছে। এই কারণে সমুদ্রপৃষ্ঠের তল বাড়ছে। আমাদের সমুদ্র যে কোস্টাল বেল্ট আছে, কোস্টাল বেল্টে যে ল্যান্ড আছে, সেই ল্যান্ড একটু পানির নিচে তলিয়ে যাচ্ছে। একই সাথে লবণাক্ত পানি খুব বেশি মাত্রায় ভিতরে ঢুকছে। তারপরে এই লবণাক্ত পানির কারণে আমাদের সুপেয় পানির সমস্যা হচ্ছে। তারপরে গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের কিন্তু এনার্জি কনজাম্পশনও বৃদ্ধি পাচ্ছে। যেহেতু টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, আমরা বেশি ফ্যান ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, ওখানে এনার্জি কনজাম্পশন হচ্ছে। তারপরে আমাদের যে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, কারণ স্যালাইনিটি বৃদ্ধি পাওয়ার কারণে, স্যালাইন রেজিস্ট্যান্ট ভ্যারাইটির অপ্রতুলতার কারণে আমাদের কৃষি প্রোডাকশন কমে যাচ্ছে। এরকম বললে লম্বা একটা লিস্ট হবে। তো আমরা তো আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই বিষয়টি যতটা জানা জরুরি, তার চাইতে বেশি জানা জরুরি হলো আমরা এই প্রভাবকে মোকাবেলা করার জন্য সরকার ইতিমধ্যে কী করেছে এবং আমাদের সামনে পরিকল্পনায় কী আছে। আপনি দেখেন, মিথেন হলো মেইন কালপ্রিট গ্রিন হাউস গ্যাসের মধ্যে। তারপরে আসে কার্বন ডাইঅক্সাইড। কার্বন সিঙ্ক করার জন্য আমরা এখন যে কাজগুলো করছি, ইতিপূর্বেও করা হয়েছে, আমরা সবুজায়নের দিকে খুব বেশি নজর দিচ্ছি। সবুজায়ন যত বেশি হবে, ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ তত বেশি হবে। যত বেশি সালোক সংশ্লেষণ হবে, তত বেশি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশন হবে। এটা হলো আমাদের একটা কৌশল। আরেকটা বিষয় আছে হলো মিথেন। আপনারা জানেন মিথেন হলো গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বড় কালপ্রিট। এবং আরেকটি বিষয়, এটা অনেকে হয়তো আজকে নতুন করে জানবেন, আমরা যে কৃষিকাজ করি, বিশেষ করে ধান উৎপাদনের সময় যে ইরিগেশন হয়, এই ইরিগেশনের সময়, পানি সেচের সময় ধান ক্ষেত থেকে সবচাইতে বেশি পরিমাণে মিথেন গ্যাস বের হয়। তো এইটাকে কমানোর জন্য আমরা ইতিমধ্যে আমাদের কৃষি বিভাগ থেকে বেশ কিছু কাজ করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো AWD, অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং সিস্টেম চালু করা। এটা আমরা অলরেডি করেছি। এটার কারণে যে কাজটা হচ্ছে যে মেইন কালপ্রিট অফ গ্রিন হাউস গ্যাসেস মিথেন ইমিশনটা কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস, যেটা নতুন করে যেন কার্বন ডাইঅক্সাইড ইয়াতে না আসে, পরিবেশে না আসে, সেই জন্য আমরা ফসিল ফুয়েল থেকে ট্রানজিট করছি রিনিউয়েবল এনার্জি
বা গ্রিন এনার্জি এসবের দিকে। এখন কিন্তু দেখবেন সোলার সিস্টেম যে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাটা, এটা কিন্তু এখন অন গ্রিড, অফ গ্রিড, ইভেন হাইব্রিডও হয়, এটা হচ্ছে এবং এটা ব্যাপকভাবে চালু হয়েছে। আমি একটা পরিসংখ্যান আপনাকে দিতে চাই, এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই যে সোলার সিস্টেমটা আমরা চালু করলাম, সোলার সিস্টেম চালু করার ফলে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন এর জন্য যে ফার্নেস ওয়েল কিংবা কোল লাগতো, কার্বন ডাইঅক্সাইড ইমিশন হতো, সেটা হচ্ছে না হওয়ার কারণে আমাদের দেশের একটা প্রতিষ্ঠান ইতিমধ্যে অনেক কার্বন ক্রেডিট তৈরি করেছে, সেটা হলো ইটকল, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্ট্রাকচার বা কোম্পানি লিমিটেড, সামথিং লাইক দ্যাট। এই ইটকল গত প্রায় 20 বছর ধরে এই কাজটি করে আসছে। তাদের এই কাজের ব্যাপকতার কারণে হিউজ অ্যামাউন্টে কার্বন ডাইঅক্সাইড রিডাকশন কমে গেছে। এর স্বীকৃতিস্বরূপ যে কার্বন ক্রেডিট তৈরি হয়েছে, সেই কার্বন ক্রেডিট তারা সেল করে গত 18 তারিখে তারা $15.2 মিলিয়ন আর্ন করেছে। এটা নিশ্চয়ই একটা উৎসাহব্যঞ্জক একটা পরিসংখ্যান। আমরা আবারও আপনার কাছে ফিরে আসি। তার আগে আমি একটু আমাদের পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে শুনতে চাই, এবারের বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের যে প্রতিপাদ্য, সেটাকে যদি আমরা সামনে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর, যারা আমাদের দেশের পরিবেশ সংরক্ষণের প্রধান সংস্থা, সরকারের পক্ষ থেকে যারা এই পুরো কর্মকাণ্ডকে পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, আমাদের কোন কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে বলে আপনি চিহ্নিত করবেন? দুইটা জিনিস আমরা যেটা করি, এটা হলো আপনার NAP, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান। তো সেখানে আমরা 8টা সেক্টরকে করেছি, যেমন কৃষি আছে, তারপর আপনার লাইভ স্টক, এনভায়রনমেন্ট, হ্যাঁ, এগুলো আছে। সেখানে 113টা ইন্টারভেনশন আমরা করেছি। সেখানে যেমন বাঁধ তৈরি করা, তারপরে ধরেন রেজিস্ট্যান্ট, এই যে স্যার যেটা বললেন আর কি, যে মিথেন গ্যাস যাতে কম ইমিশন হয় সেরকম জাত তৈরি করা, তারপর সল্ট টলারেন্ট ভ্যারাইটি তৈরি করা, এগুলো 113টা এরকম ইন্টারভেনশন তৈরি করা হয়েছে। তো এইভাবে সিলেক্ট করার চেষ্টা করেছে যেগুলো আপনার ইন্টারভেনশন করে আমরা এই কার্বন ইমিশন যাতে কমাইতে পারি। যেমন যদি পাওয়ার, যেটা বললেন স্যার, যে আমরা সোলার পাওয়ারের দিকে ঝুঁকছি, তারপরে ইন্ডাস্ট্রি থেকে, তারপরে আপনার হলো ট্রান্সপোর্ট থেকে প্রায় 55% ইমিশন হয়। তারপরে ধরেন একটা বলে যে FOLO, এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড আদার ল্যান্ড ইউজের থেকে 27% ইমিশন হয়। এবং ওয়েস্ট যেটা হয়, যেমন আমাদের সাভারে আছে, এরকম জায়গায়, এইসব জায়গা থেকেও আপনার ল্যান্ডফিলগুলো, হ্যাঁ, এখান থেকেও 20 থেকে 22% ইমিশন হয়। এছাড়াও আপনার যে ট্রান্সবাউন্ডারি আছে, যেমন যেটা ওই স্যার বলেন, যেটা 45, আমরা মাত্র 0.48% আমরা এরকম দায়ী, কিন্তু আসলে দায়ী তো এটা তো একটা ভৌগোলিক কারণে আমরা এটার বেশি সাফারার। এই জন্য আমরা ওই যে কার্বন ক্রেডিটের দিকে আমরা যাতে বিদেশ থেকে সে টাকাগুলো আমরা মানে এই যে ক্ষতিপূরণ আমরা যাতে করতে পারি, আমাদের বর্তমান সরকার যে দুইটা প্রোগ্রাম নিয়েছে, ট্রি প্ল্যান্টেশন, তারপর আপনার এই যে কি যেন খাল খনন কর্মসূচি। তো এখানে কি হচ্ছে, যেমন ট্রি প্ল্যান্টেশন আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড ক্রেডিট আমরা পাবো। আবার এইদিকে যেটা হচ্ছে যে খাল খননে আমরা যে মাটিগুলো হবে, সেগুলো কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডগুলো আমরা সেভ করতে পারবো। এই মাটি যেহেতু টপসয়েলগুলো আমাদের নষ্ট হচ্ছে ইটভাটাতে, সেই টপসয়েলগুলো আমরা এই যে এখন যে নতুন খাল খনন কর্মসূচি হচ্ছে, সেখান থেকে আমরা মাটিগুলো নিতে পারবো। ইভেন আমাদের কাছে ইটভাটার মালিকেরা বলছে যে আমরা নিজেদের কষ্টে আমরা এগুলো নিয়ে যাব। তাতে কি হচ্ছে যে এই যে মাটিগুলো কিন্তু আর নিচে পড়বে না, খালগুলো কিন্তু লাইভ থাকবে। তাহলে এই যে ধরেন আমাদের যে সামনে যেটা বিরাট একটা প্রোগ্রাম, যে এই যে স্যার যেটা বলে যে উত্তর মেরুতে যে বরফ গলে যাচ্ছে, পানির যে হচ্ছে, প্রায় বাংলাদেশের এইভাবে যদি বাড়তে থাকে, দেখা যাচ্ছে যে আগামী 50 বছর বাংলাদেশের 1/3 তুলে যাবে, বাস্তুচ্যুতি ঘটবে। হ্যাঁ, সমুদ্রপৃষ্ঠ যেহেতু স্ফীত হয়ে উঠছে, তাহলে এটা কিন্তু আমাদের এখন থেকে এটা চিন্তা করতে হবে। তো এই জন্য এই যে আমরা যেহেতু কার্বন ক্রেডিট আমাদের একটা আছে, ইটকল আছে, আমরা এবার সিঙ্গাপুরে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি সিঙ্গাপুর আমাদের সাথে এই কাজ করতে আগ্রহী। আপনারা জানেন যে আমরা DNA 6 যে আর্টিকেল 6, সেখানে কিন্তু আমরা অলরেডি জাপান এবং কোরিয়ার সাথে কিন্তু আমাদের অলরেডি এটা চুক্তি হয়েছে। আমরা AWD যেটা অলরেডি কিন্তু এটা চুক্তি হয়েছে।
ইটকলের মতো আরও যাতে কার্বন ক্রেডিটে আমরা যেতে পারি, যেটা বললেন যে আমরা যে ইয়েগুলোতে কোস্টাল রিজনে যে আমরা যে প্ল্যান্টেশন করতেছি, যাতে আমাদের এফরেস্টেশনের মাধ্যমে আমরা সেই কার্বন ক্রেডিটে যেতে পারবো, সেক্ষেত্রে আমরা উপকূলীয় বনায়ন বলছেন হ্যাঁ যেটা। উপকূলীয় অঞ্চল, সেগুলো আমরা কিন্তু মানে ভবিষ্যতে আমাদের জন্য একটা ক্ষতিপূরণ, আমরা যেহেতু আমরা করি না কিছু, তারপর আমরা ইয়ার অবস্থানের জন্য আমরা শিকার, কিন্তু সেই জন্য আমরা এই কার্বন ক্রেডিটের দিকে সামনে আমরা চিন্তা করতেছি যে কীভাবে কার্বন ক্রেডিট একটা বহুল উচ্চারিত অভিধা। আমি আমাদের প্রধান বন সংরক্ষক মহোদয় এখানে উপস্থিত আছেন, যেহেতু বনায়ন এবং সবুজায়নের ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় নীতি কৌশলের ভেতরে এখন অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি আমাদের একটু কাইন্ডলি যদি ব্যাখ্যা করেন আমাদের দর্শকের জন্য, এটি আরও মানে সহজবোধ্য করে যদি আমরা বলি, কার্বন ক্রেডিট পাওয়ার ব্যাপারটা আমরা কিভাবে সবুজায়নের সাথে সম্পর্কিত করব? আপনারা সকলেই জানেন অবশ্যই, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবথেকে ঘনবসতিপূর্ণ একটি দেশ। বাংলাদেশের যে প্রায় 18 কোটি মানুষ আমরা বাস করছি, এর মধ্যে প্রায় 20 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে ফরেস্টের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। সো আমাদের বন সংরক্ষণের সাথে সাথে এই যে একটা ব্রাড জনগোষ্ঠী বনের উপরে নির্ভরশীল আছে, সেই নির্ভরশীল জনগোষ্ঠীকেও কিন্তু আমাকে সবসময় বন সংরক্ষণের সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আজকে অনেক কথা হচ্ছে যে আমাদের কার্বন এমিশন কি পরিমাণ হচ্ছে, আমরা সবথেকে কম কার্বন এমিটেড একটি দেশ হয়েও আমরা বেশি পরিমাণে শাস্তি ভোগ করছি। আপনি যদি ফরেস্ট্রি সেক্টরের কার্বন এমিশনের দিকে যদি আমি তাকাই, তাহলে আমরা দেখি যে ফরেস্ট্রি সেক্টরে সারা বাংলাদেশে প্রায় 1.1 মিলিয়ন টন ইকুইভ্যালেন্ট কার্বন ডাইঅক্সাইড ফরেস্ট্রি সেক্টর থেকে এমিশন হয়। আবার ফরেস্ট্রি সেক্টর বায়ুমণ্ডল থেকে যে প্রায় 0.8 মিলিয়ন টন ইকুইভ্যালেন্ট কার্বন ডাইঅক্সাইড সে হচ্ছে সিঙ্ক করে। সো ফরেস্ট্রি সেক্টরে কিন্তু এখনও যে কার্বন নিউট্রালিটি, সেটি কিন্তু আমরা এখনও পর্যন্ত ফরেস্ট্রি সেক্টরে আর্ন করতে পারিনি বাংলাদেশে। নেট গ্যাপটি আছে 1.1 থেকে 0.8, অর্থাৎ 0.3 মিলিয়ন টন ইকুইভ্যালেন্ট কার্বন ডাইঅক্সাইড আমার এখনও এমিশন হচ্ছে ফরেস্ট্রি সেক্টর থেকে। সো এই অর্জন করার জন্য কিন্তু আমাকে অবশ্যই আরও বেশি সবুজায়ন করতে হবে। সেই সবুজায়ন প্রক্রিয়াটা আমরা কিন্তু অনেক দিন ধরেই করে আসছি। যেহেতু আমাদের ফরেস্ট ল্যান্ড বাংলাদেশে কম, সো আমাদের বেশি স্কোপটি আছে ট্রি আউটসাইড দ্য ফরেস্ট, অর্থাৎ ফরেস্টের বাইরে আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ির আঙ্গিনায় মার্জিনাল ল্যান্ড যেসব জায়গা আছে, পতিত জমি যেসব জায়গায় আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পতিত জমি যেসব জায়গায় আছে, সেই সব জায়গায় কিন্তু আমাদের বনায়ন কার্যক্রমটি আমরা শুরু করেছি বেশ 40 বছরেরও বেশি সময় থেকে। কিন্তু এইটি সবথেকে বেশি অ্যাক্সিলারেশন হয়েছে, সবথেকে বেশি বেগবান হয়েছে, সেটি হচ্ছে আপনারা যদি মনে করতে পারেন যে 1993 সালে সর্বপ্রথম যখন বাংলাদেশে বৃক্ষ মেলা সরকারিভাবে উদ্বোধন হলো, তারপরে কিন্তু এই কার্যক্রমটি ব্যাপকভাবে হয়েছে। প্রত্যেক জেলায়, প্রত্যেক বিভাগে, জাতীয়ভাবে এবং উপজেলা পর্যায়েও কিন্তু বৃক্ষ মেলা হচ্ছে। আপনি যদি এখন গ্রামে গঞ্জে যদি বিভিন্ন যে সাপ্তাহিক বা সপ্তাহে 2-3 দিন হাট হয়, সেটি যদি আপনি যান, তাহলে দেখবেন যে হাটের একটি কোণে কিন্তু এখন গাছের চারা বিক্রি হয়। এই যে ট্রান্সফরমেশনটি হয়েছে আমাদের, যে আমাদের প্রতিনিয়ত যে নেসেসিটি কমোডিটির মতো যে গাছের চারাও একটি ডিমান্ড সমাজে তৈরি করতে পেরেছে, সেইটি কিন্তু সেই 1993 সাল থেকে যে বৃক্ষ মেলাটি শুরু হয়েছিল তার একটি ফল। এবং তার কারণেই কিন্তু আপনি এখন দেখবেন যে সরকারি বন যতটা সবুজ আছে, তার থেকে বনের বাইরে যে এরিয়াগুলো আছে সেইগুলোতে কিন্তু সবুজায়নটি অনেক বেশি হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমরা তৈরি করতে পেরেছি সেটি হচ্ছে আমাদের উপকূলীয় বনায়ন। কারণ বাংলাদেশে একমাত্র হরাইজন্টাল এক্সপ্যানশনের যে সুযোগটি আছে সেটি হচ্ছে উপকূলীয় এলাকায়। আমাদের মেঘনা বেসিন যে এরিয়া আছে, এচোয়ারি যেটা আছে, আপনার নোয়াখালী, পটুয়াখালী, ভোলা, এই রিজনটাতে যে হচ্ছে, প্রতি বছরে আমরা দেখছি প্রায় 5,000-6,000 হেক্টর নতুন নতুন ল্যান্ড জেগে উঠছে এবং সেটাতে প্লান্টেশনের উপযোগী হচ্ছে। সো এই জায়গায় কিন্তু আমরা বাংলাদেশ একেবারে আমি বলবো যে সে 1966-67 সাল থেকে উপকূলীয় বনায়ন বাংলাদেশি ওয়ার্ল্ডে একটি পায়োনিয়ার কান্ট্রি হিসাবে কাজ করছে।
সো এই জায়গাটাই কিন্তু আমাদের সুযোগ আছে। এবং আপনি কার্বন ক্রেডিটের কথা যেটি বলছেন সেটিও কিন্তু এই উপকূলীয় বনায়নে সাংঘাতিকভাবে এই কার্বন ক্রেডিট কার্যক্রমটি করার সুযোগ আছে। এবং আরেকটা ইনফরমেশন আমি দিয়ে, সেটি হচ্ছে আমাদের যে পরিমাণ বনায়ন থাকার কথা সেটি সাধারণভাবে বলা হয় যে একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য 25 ভাগ বন থাকা দরকার। কিন্তু বাংলাদেশে যেহেতু সরকারি বন 25 ভাগ যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের আছে হচ্ছে 15 ভাগের একটু বেশি। কিন্তু আমরা যদি বৃক্ষাচ্ছাদন যেটি বলি সেটি কিন্তু আমরা 25 ভাগে উন্নীত করতে পারি। আমরা 2024 সালে একটি ইউএসের একটি ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড ইউনিভার্সিটির সাথে আমরা একটি স্টাডি করেছি, সেখানে আমাদের 24 ভাগের কিছু অংশ বৃক্ষাচ্ছাদন পেয়েছি। আমাদের যে একটি নতুন বন নীতি হয়েছে, জাতীয় বন নীতি 2025, সেখানে সরকার কিছু টার্গেট ফিক্স আপ করেছে। সেটি হচ্ছে 2030 সালে আমাদের সবুজ এলাকা অর্থাৎ বৃক্ষাচ্ছাদন এলাকাকে আমরা 25%-এ অ্যাচিভ করব। এবং 2035 সালে আমরা টার্গেট করেছি এটা 27%-এ যেতে হবে। সো এই 25% এবং 27% যদি আমাদেরকে অ্যাচিভ করতে হয়, তাহলে কিন্তু আমাদের বনের বাইরে এবং বনের ভিতরে সব জায়গায় ম্যাসিভ ট্রি প্লান্টেশন অ্যাক্টিভিটিস এবং সেই কর্মকাণ্ড এখন এবং সেই যথেষ্ট কর্মকাণ্ডটি জোরদার হয়েছে, করার তাই তো? সুযোগটি হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি এবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান বিজ্ঞানী, আপনি আপনার দীর্ঘ গবেষণা এবং এই পর্যবেক্ষণ থেকে যদি আমাদের একটু বলেন যে গ্রিনহাউস গ্যাসকে আমরা বলছি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আমাদের অংশগ্রহণ নগণ্য, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে তো এর ভূমিকা বা এর প্রভাব তো ব্যাপক। প্রথমে আমি আসলে পরিবেশ বলতে আমরা যে কম্পোনেন্টগুলো তখন সুন্দর আলোচনা শুনতেছিলাম, ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট চেঞ্জের অ্যাকশন নিয়ে, আমরা আমাদের বায়ু দূষণকে বুঝি, পানি দূষণকে বুঝি, মাটি দূষণকে বুঝি এবং শব্দ দূষণ, এগুলা সবগুলা মিলাই হলো আমাদের পরিবেশের যত কম্পোনেন্ট আছে তার দূষণ। বাংলাদেশ বিশেষ করে বড় বড় শহরগুলা পৃথিবীর যে পরিবেশ দূষণের জন্য ক্ষতিগ্রস্ত দেশ তার তালিকায় প্রথম দিকে, এবং পৃথিবীতে যে মানুষ মারা যায় পরিবেশ দূষণের কারণে তার তালিকাও বাংলাদেশ প্রথম দিকে। তো এইখানে যে পরিবেশের যে এত খারাপ অবস্থা আমাদের, এর জন্য সব ধরনের পরিবেশের গুলার মধ্যে আবার একটা রিলেশন আছে। আজকে যদি বায়ু দূষণ হয় এটা সেটেল হয় দুইভাবে, ওয়েট ডিপোজিশন এবং ড্রাই ডিপোজিশন, মানে শুকনো এরকম পড়তে থাকে অথবা বৃষ্টির পানির সাথে পড়তে থাকে, যা পানিকে দূষণ করে। আবার পানি দূষিত হলে কদিন পর টেম্পারেচার যখন বাড়ে তখন সেটা আবার ওয়াটার ভেপারের মাধ্যমে বাতাসে আসে। আবার কিছু যখন যেটা রাস্তার মধ্যে পড়লো আবার ডাস্ট ইরিশনের মাধ্যমে আমাদের অ্যাটমসফিয়ারে আসে। এবং যদি আমরা গার্বেজের কথা বলি, আমরা ডাম্পিং করি বিভিন্ন জায়গায়, সেইখান থেকে এমনিই পলিউশন ক্রিয়েট হয়, আবার বাতাসের মধ্যে ওইখান থেকেও পলিউশন হয়। তো যেটা আমি এখানে বলতে চাচ্ছি যে পলিউশনের যতগুলা প্যারামিটার আছে একটার সাথে আরেকটা খুবই জড়িত, একটা যদি বাড়ে অন্যটা থামায় রাখার কোনো সুযোগ নেই, সেখানেও বাড়তে থাকবে। তারপর আসি, আপনি গ্রিন হাউস গ্যাসের কথা বলছেন, ডেফিনেটলি ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা যে টেম্পারেচার গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার মধ্যে গ্রিন হাউস গ্যাস আরেকটা টার্ম বলে শর্ট লিভ ক্লাইমেট ফোর্সার বলে, আগে বলতো শর্ট লিভ ক্লাইমেট পলিউটেন্টস। সেইখানেও আরেকটা কম্পোনেন্ট আছে গ্রিন হাউস গ্যাস, আমরা বলতে ওয়াটার ভেপার বুঝি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, সিএফসি, এই ধরনের যে নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলোকে আমরা বুঝি। এর সাথে যে আমাদের দূষণ হয়, আমরা ফাইন পার্টিকেলস বা আলট্রা ফাইন পার্টিকেলস বা PM 2.5 বলে, সেখানে একটা বড় কম্পোনেন্ট আছে ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বন। এই যে গাড়িতে কালো ধোঁয়া, এরাও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে আমাদের ওয়ার্মিং করে। গ্রিন হাউস গ্যাস এবং এই ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বন, এটা মিলাই আমাদের প্রচুর পরিমাণে ওয়ার্মিং হয়, এবং এই প্রচুর পরিমাণে ওয়ার্মিং হওয়ার ফলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলেই তো ক্লাইমেট চেঞ্জগুলো হচ্ছে। আবার ক্লাইমেট চেঞ্জ যখন হচ্ছে তার কারণেও আবার পলিউশন হচ্ছে। কিভাবে হচ্ছে? যখন ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে, সাইক্লোন হচ্ছে, হিট ওয়েভ হচ্ছে, বিভিন্ন জিনিসে এইখান থেকে আবার পলিউশনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই ক্লাইমেট চেঞ্জের সাথেও পলিউশন জড়িত, আবার পলিউশনের সাথেও ক্লাইমেট চেঞ্জ জড়িত। তারপর আসি আরেকটা কথা, এখানে আলোচনা হইতেছিল যে আমাদের কন্ট্রিবিউশন, একদম সঠিক বলছেন, গ্লোবালি আমাদের কন্ট্রিবিউশন খুবই কম, 0.5-এর নিচে। সেই কন্ট্রিবিউশন
গ্লোবালি কম হলে কিন্তু আমরা যদি আমাদের গত 20 বছরের ট্রেন্ড দেখি, আমাদের কিন্তু কন্ট্রিবিউশন আস্তে আস্তে বাড়তেছে, আমাদের কন্ট্রিবিউশন কিন্তু কমে নাই। তো সেই জায়গাটায় আমাদের কাজ করতে হবে, সেই কন্ট্রিবিউশনটা আমাদের কীভাবে কমানো যায়। এগুলো দুইভাবে হয়, মেইনলি অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস, মানে মানুষের সৃষ্ট কাজের ফলে এই পলিউশনগুলো আসে। তার মধ্যে আমাদের যে জ্বালানি তেল আমরা পোড়াই, বিভিন্ন রকমের জ্বালানি তেল আমরা পোড়াই, পেট্রোল, ডিজেল, অকটেন, এগুলোকে আমরা বলি ফসিল ফুয়েল। তা বায়োমাস বার্নিং, আমাদের ঘরে যে রান্না করি, তারপরে বিভিন্ন এগ্রিকালচার ওয়েস্টের পরে আমরা ওগুলো বার্ন করি। তারপরে হলো ক্যাটেল থেকে, ক্যাটেল যে ফার্ম হয় সেখান থেকেও প্রচুর পরিমাণে মিথেন হয়। এগ্রিকালচারের কথা উনি বললেন যে এগ্রিকালচার যে ফিল্ড আছে সেখান থেকে প্রচুর পরিমাণে মিথেন এবং অন্যান্য গ্যাসগুলো হয়। তো এই যে সব জায়গাগুলোতে যে আসতেছে সেইখানে আমাদের আসলে কন্ট্রোল মেজার নিতে হবে। অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জির কথা আমাদের চিন্তা করতে হবে, যে আমাদের রিনিউয়েবল এনার্জির পরিমাণ যদি আমরা বাড়াইতে পারি, তাহলে আমরা যে ফসিল ফুয়েলের কথা আপনি জানেন, সারা পৃথিবীতে কার্বন জিরো নিয়ে আন্দোলন চলতেছে, যে কীভাবে জিরো কার্বন আমরা করতেছি, সেদিকে আমাদের আস্তে আস্তে ফোকাস করতে হবে। এবং পৃথিবী অনেক তাড়াতাড়ি আগাচ্ছে, আমাদেরও খুব তাড়াতাড়ি আগাতে হবে। এবং আপনারা দুইটা এখানে জিনিস আসছেন, আমি মনে করি বর্তমান সরকারের যে 31 দফা আছে তার মধ্যে একটা দফা কিন্তু পরিবেশ নিয়ে আছে, জলবায়ু নিয়ে আছে, মোস্ট প্রবাবলি 29 নম্বর দফাটা। সেটাকে যদি কার্যকরী করতে পারেন এবং আমাদের পরিবেশের থেকে মানে খারাপ সাইড থেকে মানুষকে বা আমাদের জনসাধারণকে রক্ষা করতে পারে, তাইলেই কিন্তু আমরা একটা ভালো কিছু দেখতে পারবো আর কি। তাই আমার এখানে যে সঠিক মানে এক্স্যাক্ট যে কথাটা হলো যে আমাদের যেই সব সোর্সগুলো থেকে এই পলিউশনগুলো হয়, এই পলিউশনের থেকে আমাদের ওয়ার্মিং হচ্ছে, ওয়ার্মিং থেকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আবার ক্লাইমেট চেঞ্জের কারণে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে, বিভিন্ন কিছু সেখান থেকেও আমাদের পরিবেশ বিনষ্ট হচ্ছে। তো যেই সোর্সগুলোতে হচ্ছে সেই সোর্সগুলোতে আমাদের অ্যাকশন নিতে হবে। যে আমরা জ্বালানি তেলের কথা বললাম, জ্বালানি তেলের বিভিন্ন রকম ব্যবহার আছে। যেমন জ্বালানি তেল আমরা যদি যে গাড়িগুলোতে ব্যবহার করি বা যে মেশিনগুলোতে ব্যবহার করি, এদের একটা কম্বাসন ইফিসিয়েন্সি আছে, যত বেশি এরা কম্বাসন করতে পারে তত পলিউশন বেশি হবে, কিন্তু তখন আবার কম্বাসন বেশি হলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে। মানে এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে, এইসব জায়গাগুলোতে কাজ করলেই আমাদের আস্তে আস্তে এই গ্রিন হাউস গ্যাস ইমিশনটা কমে আসবে। এই জায়গাতে বোধহয় নিয়ন্ত্রক সংস্থার একটা বড় ভূমিকা রয়েছে, এবং সেজন্য আমি মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে শুনতে চাই, বৈশ্বিক বাস্তবতা যেভাবে আমাদেরকে প্রভাবিত করছে, আমাদের দেশের ভেতরে পরিবেশের সংকট যেভাবে তীব্রতর হয়ে উঠছে, সেই পটভূমিতে কোন জায়গাগুলোতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আরও বেশি গুরুত্ব দেওয়া, অগ্রাধিকার দেওয়া এবং সুনির্দিষ্ট নিয়ন্ত্রণমূলক এবং অনুপ্রেরণাদানকারী পদক্ষেপ আপনারা মনে করেন নেওয়া দরকার? আমি যদি আমাদের ইটভাটার থেকে আমরা প্রায় 13% বায়ু দূষণ হয়। তো আমরা কিন্তু এখানে চেষ্টা করতেছি যে আপনার ব্রিক্সের বদলে আমরা যাতে ইয়েতে হলো ব্রিক্স অথবা আপনার ওই যে ব্লক যাতে বেশি ব্যবহার করা যায়। আপনারা জানেন কাদা পুড়িয়ে ইট না করে আমরা বিকল্প পদ্ধতিতে ইটের আলাপ, আমরা জানি উন্নত দেশে এখন কিন্তু আর ইট ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে আমরা যদি ব্লকে যেতে পারি, তারপরে আপনার এতে দুইটা লাভ, একটা পরিবেশ বান্ধব, আবার এই যে বাসায় আমরা থাকবো এখন যে দিনে যে গরম গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেটাও কিন্তু আপনার এই ধরনের বাসায় কিন্তু কম গরম হয়। আমাদের এনফোর্সমেন্ট টিম আছে, যদি আমরা কোথাও এরকম দেখি যে যা আগের সেই চিমনি যেটা দিয়ে বেশি কার্বন নিঃসরণ হয়, এসবগুলো কিন্তু আমরা এখন মানে আমরা তো এখন আর কোনো লাইসেন্সই দিই না, মানে নতুন করে কোনো ইনভার্টার আমরা অনুমোদন দিচ্ছি না। তবে যেটা হলো যে একদিনে তো সম্ভব না, এটা যাতে আমরা মানে বৈজ্ঞানিক উপায়ে যেগুলো তৈরি করা, যেমন আমরা হলো ব্রিক্স যেটা আর কি, যেটা মানে ওইখানে যদি ওরা বেশিও তৈরি করে, প্রায় একটা ইয়েতে প্রায় 10 লক্ষ বা 20 লক্ষ ইট ইয়ে করে। তো যদি সেগুলো আমরা চালু রাখতে পারি, যেগুলো মানে অটোমেটিক যে অটো ব্রিক্স যদি আমরা চালু করতে পারি, তাহলে ওই এলাকায় কিন্তু ড্রাম চিমনি এমনিতেই আসবে না, কারণ আপনারা জানেন অটো ব্রিক্সগুলো দেখতে সুন্দর, তখন ওগুলো এমনিতেই চলবে না। তো এই জায়গাগুলো সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইডকে ব্যালেন্স আমরা ব্যালেন্স করতেছি। আর একটা ব্যাপার হলো যে আমরা কিন্তু মানে যাতে কোথাও এইরকম পরিবেশ দূষণ কম হয় সেই ব্যাপারে কিন্তু আমরা এই যে ধরনের স্কুলে আমরা এটা স্কুল বাচ্চাদেরকে এগুলো প্রত্যেক স্কুলে যাচ্ছে, উদ্বুদ্ধ করছে। আমরা ফোর্স করে আসলে চেঞ্জ করা যায় না, কারণ আমি যে ব্যক্তিটা যখন বিদেশে যাব তখন কিন্তু আমি ময়লা জিনিসপত্র কিন্তু ঠিকই পকেটে নিই, কিন্তু যখন দেশে আসি তখন কিন্তু আমার এইটার ইয়ে থাকে না।
তো এইটা এরকম আর কি, যে আমাদের ছোটোকাল থেকে যদি মানে বাচ্চারা যদি এই ব্যাপারে আগ্রহ করে আর কি, স্কুলের জন্য সচেতন হয়, তাহলে তারা যেহেতু জাতিকে লিড দিবে সামনে, তাদেরকে আমরা এইভাবে পরিবেশের ব্যাপারে তাদেরকে মানে উদ্বুদ্ধ করব যে পরিবেশে কিভাবে তোমরা নিজেদেরকে পরিবেশ বান্ধব হতে পারো। যারা যারা দূষণের সাথে জড়িত তাদেরকে আমরা ডাকি, বিভিন্ন ভাবে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়, যাতে তারা পরিবেশ কম দূষণ করে। এবং ইটিপি, যেটা আমরা জানি যে ইটিপিগুলো সাধারণত থাকলেও সচল থাকে না, প্রায় মানে কারখানায় বর্জ্য পরিশোধনের জন্য ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা জি, ওইটা দেখা যাচ্ছে যে মানে সঠিকভাবে তারা হয়তো পরিচালনা করতেছে না, যার জন্য দূষণ হচ্ছে। আমরা এটা অটোমেটিক করার চিন্তা করতেছি। আমরা যেটা মানে সে বন্ধ করলেই হবে না, সেটা কিন্তু আমাদের নজরে আসবে। যেটা যে এখন যে এআই এর মাধ্যমে যেটা ট্রাফিক করে অনলাইন, সে এইগুলো টেলিমেট্রিক কমিউনিকেশন দিয়ে আপনারা এটা মনিটর করব। এবং এই ব্যাপারে অনেক মানে সংস্থা এগিয়ে আসছে। আমাদের অনেকগুলো মানে সরকার, যেমন বিসিসিটি, এরাও কিন্তু নিজেরাও ফান্ডিং করতেছে আপনার এই যে মিটিগেশনের জন্য। আমাদের তো দুইটা জিনিস, একটা হলো অ্যাডাপ্টেশন, একটা হলো মিটিগেশন। তা আমরা মানে অ্যাডাপ্টেশনে যেমন আমরা টিউবওয়েল দিয়ে থাকি, যে তো আপনার যাতে মানে এরকম আর, কিন্তু মিটিগেশনের ক্ষেত্রে আমরা কিন্তু যে যাতে না হয় সেগুলো আমরা এই যেমন সোলার দিতে, ইরিগেশন যাতে সোলারে হয়, সেগুলো আমরা এখন প্রজেক্ট দিচ্ছি। সরকার নিজে বিসিসিটি থেকে এগুলো ফান্ডিং করতেছে। আর তাছাড়া তো আমাদের বিদেশের ফান্ডিংও আছে। আপনি জানেন যে আমাদের মানে অ্যাডাপ্টেশনের জন্য প্রায় $270 মিলিয়ন আমরা পেয়ে থাকি, আর মিটিগেশনের জন্য প্রায় $250 মিলিয়ন। এটা কি বৈশ্বিক সংস্থা থেকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। তাহলে মানে এইভাবে আমরা মানে বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে আমরা যাতে কার্বন কম ইমিটেড একটা জাতি হিসেবে, মানে কার্বন রেজিলিয়েন্ট নেশন হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি। আমাদের প্রধান বন সংরক্ষক মহোদয়ের কাছে আমি আবারও ফিরে যাচ্ছি। আপনি যদি কাইন্ডলি আমাদের বলেন যে এই যে সরকার তো আগামী 5 বছরে বনায়নের জন্য ব্যাপক একটা কর্মপরিকল্পনা নিয়েছে, এই যে সরকারের বনায়ন এবং খাল খননের যে একটা আন্তঃসম্পর্কিত কর্মসূচি, সেইটাকে বাস্তবায়নটা কতটা কার্যকরভাবে করার সুযোগ আছে, বা সুযোগ কিভাবে সেটা বাস্তবায়ন হবে বলে আপনারা ভাবছেন? এইটার সাথে আমরা যে আমাদের বৈশ্বিক যে উষ্ণায়নের যে সমস্যা, সেইটাকে মোকাবেলার জন্য প্রস্তুত হব। আমি প্রথমেই একটি কথা বলছিলাম যে বাংলাদেশ কিন্তু এখনও ক্লাইমেট চেঞ্জের যে জায়গাটি, প্রত্যেকটি সেক্টরে যদি আমি কার্বন নিউট্রাল হতে চাই, অর্থাৎ জিরোতে আসতে চাই, তাহলে ফরেস্ট্রি সেক্টর এখনও পর্যন্ত সেই জিরোতে আসতে পারেনি। অর্থাৎ কার্বন নিউট্রালিটি ফরেস্ট্রি সেক্টরে এখনও পর্যন্ত অর্জন করা সম্ভব হয়নি। সো আমার কার্বন নিউট্রালিটি আনার জন্য যেটুক করা দরকার সেটুক হচ্ছে ব্যাপক বনায়ন করা দরকার। সেটিই কিন্তু সরকার একদম ঠিক রাইটলি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছে যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ আমাদের করতে হবে। এখন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করলে আমরা দেখব যে 25 কোটি গাছ আসলে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক করতে পারে। একটা অ্যাভারেজ হিসাবে দেখা যায় যে একটি গাছ প্রতি বছরে প্রায় 22 কেজি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সে। সো 25 কোটি গাছ প্রতি বছরে যদি আমরা 25 কোটি গাছ যদি সারভাইভ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে প্রায় 5.5 মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড, টন কার্বন ডাইঅক্সাইড সে প্রতি বছর সিঙ্ক করবে। সো এইটি কিন্তু আমার কার্বন নিউট্রালিটির একটি সাংঘাতিক পরিমাণে অবদান। ভবিষ্যতে 5 বছর পরে এই গাছগুলো যখন সারভাইভ করবে, তখন কিন্তু একটি সাংঘাতিক পজিটিভ ইম্প্যাক্ট এই কার্বন নিউট্রালিটির ক্ষেত্রে আসবে। এখন যে জায়গাটি হচ্ছে বনায়ন, 25 কোটি বৃক্ষরোপণ এবং খাল খনন, এটি কিন্তু একটি ইন্টিগ্রেটেড একটি প্রোগ্রাম। কারণ যেহেতু আমাদের ল্যান্ড সাংঘাতিক ক্রাইসিস, হরাইজেন্টাল এক্সপ্যানশনের সুযোগ খুব কম, সো এই খালপাড়গুলো যেই 20,000 কিলোমিটার যে খাল খনন হবে, এর একটি বড় অংশ কিন্তু আমরা ভবিষ্যতে বনায়ন, এখানে খালের পাড়ে বনায়ন করতে পারবো। তো এই 25 কোটি যে বৃক্ষরোপণ, সেই জায়গাগুলোকে যদি আমরা একটু সিলেক্ট করি যে কোন কোন জায়গায় এই বৃক্ষরোপণের সুযোগগুলো আমাদের আছে,
সবথেকে বড় সুযোগ আছে যেটি আমি আগেই বলেছি, সেটি হচ্ছে আমাদের কোস্টাল রিজিয়নে, আমাদের নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম এবং কক্সবাজারের কিছু এলাকা, যেসব জায়গায় প্রতি বছর নতুন নতুন চর জেগে ওঠে। সো এই জায়গায় আমাদের সুযোগটি আছে। আরেকটি সুযোগ আছে যে আমাদের গভর্নমেন্ট যে ফরেস্টগুলো আছে, আমাদের হিল ট্র্যাক্টস এবং কক্সবাজার, চট্টগ্রাম, গাজীপুর, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, এখানে যে সরকারি বনগুলো আছে, এই বনের মধ্যে যেসব জায়গাগুলো ডিগ্রেডেড হয়ে গেছে কিছুটা, সেই জায়গায় একটি বনায়নের সুযোগ আছে। এই দুইটার বাইরে আসলে আমাদের ট্রি আউটসাইড দ্য ফরেস্ট, মার্জিনাল ল্যান্ডে, আমি খালপাড়ের কথা আগেই বলেছি, রাস্তার পাশে, রেল লাইনের ধারে, বাঁধের ধারে, এই সব জায়গায় বনায়নের সুযোগ আছে। আমরা একটা ম্যাপিং করে দেখেছি, এই সব জায়গাগুলোকে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি, তাহলে 5 বছরে ইজিলি আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে পারবো। আরেকটি জায়গা টার্গেট করতে হবে, সেটি হচ্ছে আপনার যে হোমস্টেড যেটি আছে, আমার বাড়ির পাশে আঙ্গিনায় যে খালি জায়গাগুলো আছে, সেখানে আপনার পছন্দ অনুযায়ী হয়তো ফলের গাছ, ঔষধি গাছ, যেই কাঠ গাছ যেটি সব সহজে কাঠ পাওয়া সম্ভব, সেই সব জায়গায় আমরা এই জায়গাগুলোতে আমরা প্লান্টেশনের আওতায় নিয়ে আসতে পারি। সো এইটি করলে 2030 সালের মধ্যে আমরা এই 25 কোটি গাছ আমরা এটি রোপণ করতে পারবো। কারণ এইটির সাথে আরেকটি যেই সুযোগটি আছে, সেটি হচ্ছে কার্বন ক্রেডিটের কথা, যেটি আপনি প্রথমেই বলছিলেন। পৃথিবীর বহু দেশ আছে, বহু কোম্পানি আছে যারা বাংলাদেশে কার্বন ক্রেডিট নিয়ে ফরেস্ট্রি সেক্টরে কাজ করতে চায়। তাদের ইয়েটা হচ্ছে তারা বেশি এমিশন করছে, সো বাংলাদেশে এই কার্বনগুলো তারা কিনে নিতে চায় বা এই কার্বন সিঙ্ক তৈরিতে তারা অবদান রাখতে চায়। সো এরকম জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর হচ্ছে আস্তে আস্তে। বেশ কিছু এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, বেশ কিছু ইন্টারন্যাশনাল কর্পোরেট কোম্পানি, তারা বাংলাদেশে আমাদেরকে অফার দিচ্ছে যে তারা কোস্টাল অঞ্চলে তাদেরকে কিছু জায়গা বরাদ্দ দিলে যে তারা ওখানে বাংলাদেশ গভর্নমেন্টকে বনায়ন করার জন্য টাকা দিবে। এটি একটি মডালিটি। আবার আরেকটি মডালিটি হচ্ছে সরকার যদি ইনভেস্ট করে যদি ওখানে বনায়ন তৈরি করে কোস্টাল অঞ্চলে, তাহলে ওইটাও কিন্তু আমরা কার্বন মার্কেটে, যে ভলেন্টারি কার্বন মার্কেট আছে, সেখানে আমরা রেজিস্ট্রি করতে পারি। রেজিস্ট্রি করলে ওখানে যে কার্বনটি হবে, কার্বন সিঙ্ক হবে, সেই কার্বনও কিন্তু কেনার লোক আছে। সো ওখানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে কার্বনের প্রাইস আছে মিনিমাম $5, ম্যাক্সিমাম $50। সো এই জায়গায় নেগোসিয়েশন করে কিন্তু আমরা এখানে প্রতি বছর এই কার্বনগুলো বহির মার্কেটে আমরা বিক্রি করে প্রচুর পরিমাণে সরকারের একটা আর্ন করারও সুযোগ আছে। সো আমাদের এই 5 বছরে 25 কোটি যে সরকারের বৃক্ষরোপণ পরিকল্পনা আছে, সেটি ক্ষেত্রে অনেকগুলো মাল্টিপল বেনিফিট আমরা পেতে পারি। একটি হচ্ছে আমার টেম্পারেচার কমতে পারে। আপনি জানেন যে একটি গাছের নিচে এবং গাছের বাইরে এখন হিট ওয়েভ হচ্ছে, মাইল্ড হিট ওয়েভ হচ্ছে। আপনি একটি গাছের নিচেই থাকলে আপনি দেখবেন একটু ঠান্ডা অনুভব করেন, কিন্তু যেখানে একদম গাছ নাই, খোলা মাঠের নিচে আপনি যদি রোদ্রের নিচে দাঁড়ান, তাহলে দেখবেন ওখান থেকে 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার বেশি থাকে। ঢাকা শহরেও তাই। আপনি যদি বোটানিক্যাল গার্ডেনে যান, দেখবেন যে একটু আপনি আরাম বোধ করেন, স্বস্তির বোধ করেন। কিন্তু যেখানে কোনো গাছ নাই, সেখানে যদি আপনি হেঁটে যান, দেখবেন যে আপনার হিট ওয়েভ আপনাকে আক্রান্ত করছে। সো এইটি একটি তাপমাত্রা আপনাকে কমাই দিবে। আপনি কার্বন ক্রেডিটের মাধ্যমে, এই বনায়নের মাধ্যমে আপনি ফরেন কারেন্সি আর্ন করার সুযোগ আছে। এবং পলিউশনের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় কিন্তু এটি ভূমিকা রাখে। ডাস্ট পলিউশন, গাছের যেই আপনি শহরে যদি আরবান ফরেস্ট্রি যদি আমরা করতে পারি, তাহলে দেখবেন যে এই গাছের পাতাগুলো বিভিন্ন ধরনের ডাস্ট ধরে রাখে। সো ডাস্ট পলিউশনের ক্ষেত্রেও, অর্থাৎ যেটি এয়ার পলিউশনের কথা আমরা বলছি, সেটিও কিন্তু এটি একটি পজিটিভ ভূমিকা রাখে। যদি আমরা 5 বছরে 25 কোটির বৃক্ষরোপণটি যদি সঠিকভাবে করতে পারি, তাহলে নিশ্চিতভাবে 2030 সালের পরে গিয়ে বাংলাদেশ কিন্তু একটি কার্বন সিঙ্ক, কার্বন ক্রেডিট, বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন, সার্বিক ক্ষেত্রে কিন্তু একটি পজিটিভ দৃশ্য আমরা 2030 সালের পরে দেখতে পারবো। অধ্যাপক আব্দুস সালামের কাছে আসতে চাই, কর্মসূচি কি নেওয়া উচিত যেটাতে আমরা এই অর্জনগুলোকে আরও সংহত করতে পারি, আরও ব্যাপকভাবে ইতিবাচক ভূমিকায় এটাকে কাজে লাগাতে পারি, বিশেষত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করবার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়াটা আশু প্রয়োজন বলে মনে করেন? আমাদের যে পলিউশন হয়, সেই পলিউশনের প্রথমে সোর্সগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সেই সোর্সগুলো আমাদের বন্ধ করতে হবে। উনি ইটিপির কথা বলতেছিলেন। তারপরে পলিউশন আমাদের যেই মেশিন ইঞ্জিন থেকে হয়, সেই ইঞ্জিনের আমরা উন্নত মানের মডার্ন টেকনোলজি ব্যবহার করতে পারি।
সেখানে পলিউশন কমে আসবে। এগুলো হলো ডাইরেক্ট ইম্প্যাক্ট। আরেকটা হলো ম্যানেজমেন্টের সমস্যা আমাদের, যেটা হলো যে রাস্তা খোঁড়াখুড়ি বা বিভিন্ন কাজ, বিভিন্ন কনস্ট্রাকশন, এগুলোতে অনেক সময় টাইম বেশি যায়। এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের অনেক সময় হয়তো আলাপ আলোচনা সমন্বয়ের সমন্বয় সমস্যা হয় না, হ্যাঁ। আলোচনা ছাড়াই বিভিন্নভাবে কাজ করে। সেই জায়গায় যদি সমন্বয় থাকে তাইলে আমরা কিছু উন্নতি পাইতে পারি। আর আরেকটা হলো আমাদের যে ফসিল ফুয়েলগুলো ব্যবহার করা হয়, এগুলোর কোয়ালিটি খুব খারাপ থাকে। আমরা এখনও আমাদের দেশে যে ইউরোপিয়ান ইউনিয়নগুলো যে ইউরো 6, ইউরো 4, ইউরো 5 বিভিন্ন গ্রেডিংয়ের কথা শুনবেন, সেগুলো আমাদের দেশে এখনও ঠিকমতো হয় না। আমাদের আশেপাশের দেশগুলো তো আছে, তো সেই জায়গাটায় আমাদের কাজ করতে পারি। সেটা আমরা যদি যে কোনো একটা স্ট্যান্ডার্ড আমরা ফিক্স করলাম যে আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে আমরা ওইরকম একটা কোয়ালিটি ক্লিন এনার্জির দিকে যাব, তাইলে সেই জায়গাটা থেকে পলিউশন কমে আসবে। আরেকটু উনি বলতেছিলেন, সেটা হলো আমাদের যে বাড়িঘর আমরা যে বানাই, কনস্ট্রাকশন যে করি, আমাদের অনেক গ্লাস বিল্ডিং আমরা বানাই। গ্লাস বিল্ডিংটা আসলে আমাদের জন্য না, এটা একটা গ্রিন হাউস গ্যাস হিসাবে, গ্রিন হাউস প্রোডাকশন, এখানে টেম্পারেচার আসে এবং এটা আরও টেম্পারেচার বাড়ায় দেয়, এবং টেম্পারেচার যখন বাড়ায় দেয় আমরা এয়ার কন্ডিশনিং ফিট করি, এবং সেইখান থেকে আবার আমাদের এনার্জি কনজাম্পশন বেড়ে যায়, আবার ওইখানে আমাদের পলিউশন এবং হিট বেড়ে যায়। এই জন্য আমাদের দেশের মতো করে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিল্ডিং ডিজাইন করা উচিত। লং টার্মের জন্য আমাদের আরবান, বিশেষ করে আমাদের সমস্যাটা আমাদের আরবান এরিয়াতে, সিটিগুলো হইতে হবে প্ল্যানিং। আমাদের সিটিগুলো কিন্তু আনপ্ল্যান গ্রোথ হচ্ছে। আমরা একটা শহর বানাচ্ছি, একটা ডোবা পাচ্ছি, ওটার মধ্যে আমরা বাড়িঘর বানাচ্ছি, এখানে না আছে খেলার মাঠ, না আছে আমাদের ঠিকমতো একটু জলাধার, না আছে বাচ্চাদের বা সব কিছু, মানে একটা প্ল্যান ওয়াইজ নাই আর কি। তো সেই জায়গাটা আমাদের প্ল্যান যদি হয়, প্ল্যান ওয়াইজ যদি আমাদের সিটিগুলো গ্রোথ হয়, তাহলে সেখান থেকে আমাদের পলিউশন কমে আসবে। আরেকটা ডেফিনেটলি যে গাছ লাগানো, এটা একটা লং টার্ম প্ল্যানিং আমাদের, যে আমাদের যদি আমরা গাছ লাগাতে পারি, সেটা হলো অনেক ধরনের পলিউশনগুলো সে নিজেই অ্যাবজর্ব করে নেয়, তাইলে পলিউশনটা আমাদের সেখানেও কমে যায়। তাহলে আমার মোট কথা হলো যে 2 ধরনের স্টেপ আমাদের দরকার, একটা হলো শর্ট টার্ম স্ট্র্যাটেজি, একটা হলো লং টার্ম স্ট্র্যাটেজি, আর একটা হলো টেকনোলজি বেসড স্ট্র্যাটেজি নিতে হবে। শর্ট টার্মটা কি, যে ইমিডিয়েট আমাদের কাজ করবে সেগুলো, যেমন আমাদের যে সোর্সগুলো আছে সেখানে বন্ধ করা। লং টার্ম গাছ বাড়ানো, প্ল্যানিং করা, সিটিতে জলাধার বাড়ানো। জলাধার কিন্তু বিরাট একটা সিঙ্ক হিসাবে কাজ করে পলিউশনের জন্য। আমি এবার সচিব মহোদয়ের কাছে আসতে চাই যে বাংলাদেশের এই চ্যালেঞ্জিং বাস্তবতায়, সে গ্লোবাল চ্যালেঞ্জই বলেন আর আমাদের দেশের যে পরিবর্তনশীল বাস্তবতায় যে চ্যালেঞ্জগুলো সামনে এসছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পরিবেশ সম্মত বাসযোগ্য একটা রাষ্ট্র বিকশিত করতে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন? ক্ষতি যা হবার সেটা তো হয়ে গিয়েছে। জি, যেমন ধরেন, পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে কিছু স্থলভাগ পানিতে ডুবে গেছে, এটাকে তো আমি আর উঠাতে পারবো না। তো সুতরাং আমাকে যেটা করতে হবে, অ্যাডাপ্টেবিলিটি, অভিযোজন ক্ষমতা, সক্ষমতা আমাকে বাড়াতে হবে। এবং আপনি খেয়াল করবেন যে আপনি যদি কখনও ওই দক্ষিণাঞ্চলের বিশেষ করে উপকূলীয় এলাকাগুলো, জেলাগুলো ঘুরে থাকেন, আপনি বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর এসব এলাকায় যদি যান, আপনি দেখবেন যে ওইখানে এখন ফ্লোটিং বেড ভেজিটেশন হচ্ছে। জমে তলিয়ে গেছে, সো হোয়াট, তারা কচুরিপানা দিয়ে বা অন্য কোনোভাবে ফ্লোটিং বেড করছে, করে ওখানে ভেজিটেশন করছে। আমাদের কৃষি বিভাগ এমন কিছু ধান ভ্যারাইটি ডেভেলপ করেছে যেটা ওয়াটার, মানে লবণাক্ত পানিতে সেটা করতে পারে। এই হলো সক্ষমতা বৃদ্ধি। আরেকটা জিনিস যেটা, সেটা হলো আমাদেরকে যে খাল বিল, পানি ব্যবস্থাপনার লক্ষ্যে খাল বিলকে আমাদেরকে সংস্কার করতে হবে। এটার কোনো বিকল্প নাই, এবং এটাকে মাথায় রেখেই বর্তমান সরকার কিন্তু যে খাল খনন কর্মসূচি, এই বিষয়গুলো মাথায় নিয়ে আসছে। আরেকটা বিষয় হলো শিল্পায়ন এবং নগরায়ন, এটা হতে হবে সাস্টেনেবল। আপনি সবুজায়নকে বাদ দিয়ে যদি নির্বিচারে শিল্পায়ন নগরায়ন করতে চান অপরিকল্পিতভাবে, তাহলে আমরা আবারও সেই তিমিরে ঢুকে যাব। এবং এই সবুজায়নকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই খেয়াল করবেন যে আমরা 25 কোটি, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, যেটা সরকার হাতে নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আগামী 14 তারিখ এটা উদ্বোধন করবেন। এটা কিন্তু একটা মানে এর থেকে বোঝা যায় যে সরকারও কিন্তু ইতিমধ্যে কোন কোন কৌশলগুলোকে কাজে লাগাতে হবে, প্রায়োরিটি দিতে হবে, সেটা অলরেডি ঠিক করে ফেলেছেন। বর্জ্য ব্যবস্থাপনা, নগরায়ন বাড়ছে, ডোমেস্টিক যে ওয়েস্ট বাড়ছে, কিন্তু এটার নিষ্পত্তিটা কী হচ্ছে? আপনি দেখবেন যে আমিনবাজার বা এইদিকে আপনি দুনিয়ার দিকে গেলে মাতোয়াইল, কি ভয়াবহ পরিস্থিতি। সবচেয়ে ভালো একটা খবর হলো
আমিনবাজার সংক্রান্ত আমি বলি, ইতিমধ্যে সরকার এখানে চীনের একটা প্রতিষ্ঠানকে 300 কোটি টাকা দিয়ে একটা জায়গা দেওয়া হয়েছে। তারা নিজেদের থেকে 4000 কোটি টাকা এখানে বিনিয়োগ করে ওখানে একটা প্ল্যান্ট তৈরি করবে, সিঙ্গেল চেম্বার প্ল্যান্ট। তারা ওইটাতে ওয়েস্টগুলিকে সেগ্রিগেট করে যেটা রিসাইকেল করবে, যেটা রিইউজ করা যায় রিইউজ করবে, আর যেটা রিসাইকেল রিইউজ কোনোটাই করা যাবে না সেটাকে পুড়িয়ে ইনসিনারেট করে ওইটা দিয়ে এনার্জি তৈরি করা হবে। এবং ওখানে ওটার ক্যাপাসিটি হবে 42.5 মেগাওয়াট। আরেকটা জিনিস হলো সোয়ারেজ সিস্টেম। আমাদের ঢাকা শহর বাদ দিলাম, ঢাকা শহরের সোয়ারেজ সিস্টেমকে সেমি ট্রিট করে এটাকে নদীতে ফেলে দেওয়া হয়। আপনি ঢাকা শহর বাদ দিয়ে বাকি যে আরও ঢাকা শহর 2টা সিটি কর্পোরেশন, আরও 10টা সিটি কর্পোরেশন আছে, তারপর বিভিন্ন জেলা মিউনিসিপ্যালিটিগুলো আছে, তাদের সবগুলো সোয়ারেজ কিন্তু উইদাউট এনি ট্রিটমেন্ট তারা নদীতে ফেলে দিচ্ছে। ফলে আমাদের রিভার হেলথ কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমাদের এখানে খুব বেশি নজর দিতে হবে। আমরা এই বিষয়টাকে নজরে প্রায়োরিটি দেওয়ার জন্য, ফিক্স আপ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় আমরা ঠিক করেছি যে প্রত্যেক জেলা থেকে, জেলা হেডকোয়ার্টার শহরগুলোর এই ওয়েস্ট ডিসপোজাল এবং সোয়ারেজ ডিসপোজাল কী হচ্ছে আমাদেরকে তথ্য জানাবে। আমরা এইগুলি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করে আমরা তাদেরকে কিছু পরামর্শ দেব যে এখানে রিভার হেলথকে ঠিক রাখতে হলে আমাদেরকে এই সোয়ারেজ ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে এবং এই ওয়েস্ট ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। আমরা কিন্তু বিভিন্ন কাজে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করছি, জি, এর কারণে কিন্তু মাটি দেবে যায়। জি। আমি কোনো একটা সিটি কর্পোরেশন প্রশাসক থাকা গেলে ওখানে দেখেছি, এটা বরিশাল বিভাগে, যে প্রতি বছর 2.5 সেন্টিমিটার দেবে যাচ্ছে, কিন্তু তারা এখনও আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সপ্লোর করছে। আমি সেখানে যে কাজটা করেছি, 2টা ঠিক করে দিয়ে আসছে, কীর্তনখোলা নদীর ওয়াটার ট্রিটমেন্ট করে শহরবাসীর মধ্যে সাপ্লাই দিবে, প্রায় 50% হয়ে যাবে। এইরকম ঢাকা শহরে একটা আছে, এরকম প্রত্যেকটা শহরে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার বাদ দিয়ে সারফেস ওয়াটারকে, সেটা পন্ড হোক, রিভার হোক, ক্যানাল হোক, ওই ওয়াটারকে ট্রিটমেন্ট করে মানুষকে সাপ্লাই দিতে হবে। এই হলো একটা দিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমরা যে এখন ফসিল ফুয়েলে আছি, আমাদেরকে এখান থেকে ট্রানজিশন করতেই হবে, কোনো উপায় নাই। 2টা কারণে, একটা হলো এটা আমাদের জন্য মরণ ফাঁদ, আর দ্বিতীয় আরেকটা কারণ হলো এটা কিন্তু আনলিমিটেড না। অ্যাবসলিউটলি। এটা কিন্তু ফসিল ফুয়েল, এটা কিন্তু কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। তখন আমরা কি করব? এই জন্য ওইটা ফুরিয়ে আসার আগেই, বেকায়দা অবস্থায় পড়ার পূর্বেই আমাদেরকে যে কাজটা করতে হবে, রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে গ্রিন এনার্জি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এসবের দিকে আমাদেরকে দাবিত করতে হবে। তা আলহামদুলিল্লাহ খুব ভালো খবর হলো যে আমাদের সরকার এখন সোলার সিস্টেমকে এনকারেজ করছে। যেখানে আগে একটা নীতিমালা ছিল নেট মিটারিং সিস্টেম, সেখানে টোটাল লোডের 70%কে করতে পারতো, জেনারেট করতে পারতো সোলার সিস্টেমের মাধ্যমে। এখন কারো ক্যাপাবিলিটি যদি 100% থাকে, সেটা সে পারতো না নীতিমালার কারণে। এখন নীতিমালা আমরা চেঞ্জ করেছি, করে এটাকে 100% করা হয়েছে। কেউ যদি সে মিটারে আছে, কিন্তু সে যদি তার সোলার সিস্টেমের মাধ্যমে তার টোটাল লোডের প্রয়োজনীয় পরিমাণ সে নিজে সোলার সিস্টেম থেকে তৈরি করতে পারে, সরকার সেটাকে অ্যালাউ করছে। ডোমেস্টিক যে কুকিং সিস্টেম, এটা কিন্তু বায়ু দূষণের উপর সাংঘাতিকভাবে প্রভাব ফেলছে। এক্স্যাক্টলি। আমরা এটাকে বন্ধ করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক কন্ডাকশন কুকিং স্টোভ আমরা করছি, সাবসিডাইজ রেটে জনগণকে দিচ্ছি, এবং এটা যেন সোলার পাওয়ার দিয়ে অপারেট করা যায় সে পরীক্ষা আমরা করে ফেলেছি, এবং এটা করা যায়। আশা করা যায় যে আমরা আস্তে আস্তে এই ফসিল ফুয়েল নির্ভর যে সিস্টেম, সেখান থেকে আমরা ব্যাক করতে পারবো ইনশাল্লাহ। আমাদের জনসচেতনতা, এটার কোনোই বিকল্প নাই। আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আজকে আমি দেশবাসীকে এই আহ্বান জানাবো, আসুন আমরা এই পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশকে, সর্বশেষ আমাদের দেশকে, আমাদের সমাজকে, বাংলাদেশকে, আলটিমেটলি এই গ্লোবটাকে, পুরো বিশ্বটাকে রক্ষা করার জন্য আমরা সচেতন হই, আমরা এগিয়ে আসি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা আজকে একটা প্রাণবন্ত আলোচনার অংশী হলাম, এবং নিশ্চিতভাবে আমাদের দর্শক মণ্ডলী তারাও এই আলোচনা থেকে সমৃদ্ধ হয়েছেন বলে আমাদের বিশ্বাস। আমরা আপনাদেরকে এই আলোচনা মনোযোগ দিয়ে শুনবার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সে সাথে আপনাদের পরিবেশসম্মত, স্বাস্থ্যসম্মত, সুন্দর জীবন যেন নিশ্চিত হয়, সেই প্রত্যাশা জানিয়ে রাখছি।